কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের লোকসভা নির্বাচনে হারের কারণ কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? যদি আরো একটু ভালোভাবে বলি বন্ধুরা, পূর্ব মেদিনীপুরের দুই হেভিওয়েট কেন্দ্র কাঁথি এবং তমলুক, এই দুই কেন্দ্রেই যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, বিজেপি প্রার্থীদের জয়ের কারণ কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্কলহ? কেন বলছি? এমনি এমনি তো কোনো কথা বলি না, বা এর পেছনে কি যুক্তি থাকতে পারে, পুরো ভিডিওটি দেখুন। আমরা জানি 2024 সালে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের এই দুটি কেন্দ্র, মানে কাঁথি এবং তমলুক। কেন হাই ভোল্টেজ কেন্দ্র হয়েছিল? আমরা জানি 2011 থেকে শুধু নয় বন্ধুরা, যখন বাম জামানা পথ করে উঠছে লাল ঝান্ডা এই রাজ্যের বুকে প্রায় সবকটি কেন্দ্রে, তখন 2009 সালে সেই বাম জামানায় অধিকারী এবং শিশির অধিকারী ব্যক্তিগত কারিশমায় অধিকারী গড় তৈরি করেছিলেন এই কাঁথি এবং তমলুকে, এবং লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এবং তারপর শুধু একবার নয়, বারবার তারা জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে 2019 সালের আগে পর্যন্ত। এবং 2024 সালে কিন্তু প্রেক্ষাপটটা পুরোপুরি বদলে যায়, মানে সেখানে দলবদল করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে, এবং তিনি পরিবারের একটা বড় মাথা ছিলেন শিশির অধিকারীর পরেই। তার হাত ধরেই একে একে ভাইরা এবং বাবাও কিছুটা অংশে যোগদান করলেন বা করলেন না, কিন্তু বিজেপি ঘেঁষা হয়ে গেলেন, এবং ভাইরা তো বিজেপিতে যোগদান করলেনই এবং পরবর্তীকালে ভোটেও লড়লেন। তো সে কারণেই 2024-এ এই দল বদলের পর আমরা দেখেছি যে কাঁথি এবং তমলুক পূর্ব মেদিনীপুরের এই দুটি কেন্দ্র, শুভেন্দু অধিকারী একটা সময় গর্ব করে রেজাল্ট আউটের পর বলেছিলাম কেন্দ্রগুলো দিয়ে দিলাম, মানে জিতিয়ে দিলাম ব্যক্তিগত করিশ্মায়, এমনটাই বলার চেষ্টা করেছিলেন। সে কারণেই দু তরফেই প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছিল তমলুক এবং কাঁথি। তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট হয়েছিল কেন? তার কারণ 2009 সাল থেকে তৃণমূলের জেতা এই আসনটা, এটা যে অধিকারী গড়ের জন্য বা অধিকারী পরিবারের জন্য জেতেনি, এটা প্রমাণ করা ছিল তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এটা যে তৃণমূল তার ঝান্ডার দ্বারা বা তৃণমূল দল হিসেবে জিতেছে, সেটা বোঝানোর জন্য ছিল প্রেস্টিজ ফাইট। অন্যদিকে অধিকারী পরিবার, বিশেষ করে শুভেন্দু অধিকারীর এটা প্রেস্টিজ ফাইট ছিল, কারণ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং তার গড়, তিনি ব্যক্তিগতভাবে অধিকারী পরিবারের কারিশমা রয়েছে, একচেটিয়া আধিপত্য রয়েছে, তার কথাতে এই তমলুক কাঁথি চলে, বা পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশ তার কথায় চলে বলে এটা প্রমাণ করতে গিয়ে তার কাছে ছিল প্রেস্টিজ ফাইট। যে কারণেই জয়লাভের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন কেন্দ্র দুটো বলেছিলাম দেব, জিতিয়ে দিলাম। দু তরফের প্রেস্টিজ ফাইটে কিন্তু জিতে গিয়েছিল বিজেপি বা শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার। সেখানে শুভেন্দু অধিকারীর ভাই, তিনি জয়লাভ করেছিলেন বিজেপির টিকিটে দাঁড়িয়ে কাঁথি থেকে। হেরেছিলেন কে? উত্তম বারিক। অন্যদিকে আমরা যদি তমলুক দেখি, সেখানে জয়লাভ করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হেরেছেন কে? দেবাংশু ভট্টাচার্য। যে দেবাংশু ভট্টাচার্যকে ফলাফল ঘোষণার পর বলতে শোনা গেল, মানে হার ঘোষণার পর বলতে শোনা গেল, তৃণমূলের অনেক লোকজনই আমাকে ভোট দেয়নি, তৃণমূলের কারণেই অনেক এই ভোটে এই রেজাল্ট হয়েছে। এটা কিন্তু মোটামুটি এই ভাষা শব্দ ব্যবহার না করলেও এই ধরনেরই বক্তব্য বোঝানোর চেষ্টা করেছিলেন দেবাংশু হারের পর। তো কে এই উত্তম বারিক, সেই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে। উত্তম বারিক তিনি পটাশপুরের বিধায়ক, এবং শুধু বিধায়কই না, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতিও, মানে একটা বড় পোস্টে তিনি রয়েছেন জেলার সাংগঠনিক স্তরে। অন্যদিকে আবার বিধায়কও তিনি। কাঁথি যে লোকসভা, তার অন্যতম একটি বিধানসভা হচ্ছে এই পটাশপুর, সেই পটাশপুরের বিধায়ক। আরো একজনের নাম এখানে বলতেই হচ্ছে, তিনি হলেন অখিল গিরি, রামনগরের বিধায়ক। এই কাঁথি লোকসভা কেন্দ্রেরই যে 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে অন্যতম যেমন পটাশপুর, মানে উত্তম বারিকের কেন্দ্র, আরো একটি অন্যতম কেন্দ্র বিধানসভা হচ্ছে রামনগর, মানে অখিলগিরি কেন্দ্র। আমরা দেখেছি বারবার এই অখিলগিরির বক্তব্যে কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো খানিকটা নাস্তানাবুদ হয়েছেন। তা সে রাষ্ট্রপতির বিরুদ্ধে
বিভিন্ন রকম কটাক্ষ মন্তব্য করার পর মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া হোক, বা এর পরপর সময় আমরা দেখেছি সরকারি মহিলা অফিসারকে বিদ্রুপ করা হোক, হুমকি দেওয়া হোক, বা এই ঘটনা, এবার কোন ঘটনাতে আজকের প্রেক্ষিত আসবো অবশ্যই। তবে উত্তম বারিকের কথা তো একটু বলতেই হচ্ছে, কারণ আজকের ভিডিও এই উত্তম বারিক এবং অখিলগিরির প্রসঙ্গেই, এবং তারাই আজকের যে আমাদের থামটা আপনারা দেখছেন যে কাঁথি এবং তমলুকে বিজেপির জেতার কারণ কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই বিষয়টাই পুরোটা আসবো বন্ধুরা। খানিকটা বলেছি, খানিকটা বাকি রয়েছে। উত্তম বারিক বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি, তার উপর কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল বা তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল লোকসভা নির্বাচনে। ভালো করে শুনুন বন্ধুরা, কাঁথি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সৌমেন্দু অধিকারীর এগেনস্টে এই উত্তম বারিক। কারণ সেখানে তখন অখিলগিরি বিভিন্ন রকম মন্তব্য করে নাস্তানাবুদ করেছেন তৃণমূল সুপ্রিমোকে। দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে মনে করছেন রাজনৈতিক সমালোচকেরা বা বিশ্লেষকেরা। সে কারণেই অখিলগিরির ওপর একটুখানি ক্ষুণ্ণ হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তাই দায়িত্ব দেওয়া হলো কাকে? বিধায়ক, তিনি ভালো সেখানকার সংগঠনটাও বোঝেন, উত্তম বারিককে। না, মুখ্যমন্ত্রীর মান কিছুটা রেখেওছেন উত্তম বারিক, হেরেছেন ঠিকই, কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলে, মানে সৌমেন্দু অধিকারীর ঘাড়ে নিঃশ্বাস ফেলে। সৌমেন্দু অধিকারী পেয়েছেন 7,63,195টি ভোট, উত্তম বারিক 50,000-এর কাছাকাছি ব্যবধান, খুব বেশি ব্যবধান কিন্তু নয় বন্ধুরা, মানে লড়াই হাড্ডাহাড্ডি দিয়েছিলেন 7,15,431টি ভোট। তো এই 50-51 হাজার ভোটে উত্তম বারিকের হার হলো কোথায়? কাঁথিতে। যে কাঁথিতে একসময় তৃণমূলের একেবারে একচেটিয়া রাজত্ব ছিল অধিকারী পরিবারের হাত ধরে 2009 সাল থেকে, 11 নয় বন্ধুরা, 9 সাল থেকে। কিন্তু সেখানে এতগুলো তিনটে টার্মের পর হারলেন কোনো একজন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই কারণটা ঠিক কি? লোকসভা নির্বাচন আমরা জানি যে 5-6 মাস আগে 2024-এর মাঝামাঝি সময় গেছে। তো সেই বিশ্লেষণ কি এখন খানিকটা প্রকট হয়েছে? তার কারণ এই ঘটনা। এই যে আরেকটা নাম বললাম অখিলগিরি, তিনি রামনগরের বিধায়ক হতে পারেন, কিন্তু এখানেও যে তার একটা আধিপত্য আছে, অবদান আছে, সেটা বারবার বিভিন্ন ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন এবং বুঝিয়েওছেন সমবায় নির্বাচনে। দেখুন, উত্তম বারিকের উপর ভরসা রেখেছিল উত্তম বারিক, দলের সেভাবে মান রাখতে পারেনি। 50,000-এর হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে এই ব্যবধানে হারলেও হেরেছেন, তো তাই আর উত্তম বারিক নয়। এবার অখিলগিরির ওপর সমবায় নির্বাচন, কাঁথি ব্যাংকের সমবায় নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা একেবারে 100-এ 100 মার্কস নিয়েই পাশ করেছেন অখিলগিরি। একটা সময় সুপ্রিমোই কিন্তু তার উপরে চটেছিলেন, আর হারের পর উত্তম বারিকের উপরও চটলেন। কেন? আমরা একটি বৈঠকে দেখা গেল যে তিনি বললেন আয়ের উৎস কোথায়, মানে সুপ্রিমোর খানিকটা বিরাগ ভাজন হয়েছিলেন উত্তম বারিক। মানে এটা আমরা বলছি না, বিশ্লেষকেরা বলেছেন একটা সময় মুখ্যমন্ত্রী বা সুপ্রিমো নিজে বসে বৈঠকে বলেছিলেন আয়ের উৎস কোথায় এখানকার আমার সব জানা আছে। একটু কড়া ধমক খেয়েছিলেন ভালো কাজ না করার জন্য বা বিভিন্ন ছোটখাটো ইস্যুকে সামনে রেখে। মানে মুখ্যমন্ত্রী যে বিরাগ ভাজন হয়েছেন উত্তম বারিক লোকসভা নির্বাচনে হারের পর সেটা বুঝিয়ে দিয়েছিলেন। কারণ হারের কারণটা হয়তো তিনিও জানতেন ভেতরে ভেতরে কোথাও সমস্যা আছে, যে সমস্যাটা সৌমেন্দু অধিকারীকে জিততে বুস্ট আপ করে দিয়েছে বা সাহায্য করেছে। এরপর যাই হোক লোকসভা নির্বাচন মিটলো, তারপর আবারও ভরসা এলো অখিলগিরির কাঁধে। সমবায় নির্বাচনে 108টি আসনের মধ্যে 101টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো। ফলে 100-এ 100 মার্কস পেলেন রামনগরের বিধায়ক তথা সমবায় নির্বাচনে যার কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছিল, কার? অখিলগিরি। তো এই অখিলগিরিকে লোকসভা নির্বাচনে কিন্তু প্রার্থী করা হয়নি, তিনিও তো একজন বিধায়ক, তিনি তো সংগঠনটা ভালো বোঝেন পূর্ব মেদিনীপুরে, রামনগরের বিধায়কের না। দল ভরসা করেছিল বা সুপ্রিমো ভরসা করেছিলেন পটাশপুরের বিধায়কের ওপর, মানে উত্তম বারিকের ওপর, তিনি পারেননি। তখন অখিলগিরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আমি আমার উপর ভরসা করলে হয়তো তিনি দেখিয়ে দিতেন, যেটা সমবায় নির্বাচনে করে দেখিয়েছেন। না, এ পর্যন্ত তো ঠিকঠাক ছিল। আপনারা হয়তো থাম দেখে ভাবছেন এতে সৌমেন্দু অধিকারী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেতা আর দেবাংশু ভট্টাচার্য বা
উত্তম বারিকের হেরে যাওয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বটা এলো কোথায়? এলো এই যে সমবায় নির্বাচন হয়েছে, তাতে তো এবার ডিরেক্টরও নিয়োগ করতে হবে। 101টি আসনে না হয় তৃণমূল জিতেছে, কিন্তু এই সমবায় ব্যাংকে এবার ডিরেক্টর কারা হবেন বা কে হবেন সেটা ঠিক করতে গিয়েই দেখা গেল বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করতে। চোর স্লোগান দিলেন এক বিধায়কের অনুগামীরা আরেক বিধায়ককে, দুজনেই তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক, দুজনেই এই জেলাকে হাতের তালুর মতো চেনেন, দুজনেই এই জেলাকে কেন্দ্র করে বিভিন্ন নির্বাচনে সুপ্রিমোর কখনো বিরাগ ভাজন হয়েছেন, কখনো আস্থা ভাজন বা স্নেহধন্য হয়েছেন। এই রামনগরের বিধায়ক যখন ডিরেক্টর নিয়োগ করতে এই কাঁথিতে এলেন, তিনি যখন এগিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে, তাকে চোর চোর স্লোগান দিলেন এলাকারই মানুষজন। বলছেন কারা দিলেন? উত্তম বারিকের অনুগামীরা বা তার লোকজন। গাড়ি থামিয়ে অখিলগিরিও সেখানে মন্তব্য করতে ছাড়লেন না, বিতর্কিত মন্তব্য করে দিলেন, একেবারে ঠান্ডা করে দেব। কিভাবে ঠান্ডা করে দেব সেটাও বলেছেন একজন বিধায়ক হয়ে। ভাবুন তাহলে, দুজনের অনুগামীদের মধ্যে এই ঝামেলা, দুজনের, একজন বিধায়কের অনুগামীরা আরেকজন বিধায়ক বা তাদের অনুগামীকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন। তো দুজনেই তো তৃণমূলের। বিষয়টা তাহলে এতক্ষণে বোঝা গেল বন্ধুরা। ওই যে তমলুক এবং কাঁথি, দুজন বিধায়কের মধ্যে যখন এই অবস্থা তাদের অনুগামীকে কেন্দ্র করে, তাহলে লোকসভা নির্বাচনে কি তার ফল পড়েনি বলছেন? তাহলে কি বিশ্লেষকেরা এমনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছিলেন? দেখুন, মালদায় দুলাল সরকার 12 দিন হয়েছে, তারই মধ্যে কালিয়াচকে আবারও এক তৃণমূল নেতার উপর হামলা এবং একজন তৃণমূল কর্মী, দুজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। মালদার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এমনিতেই তৃণমূল বেশ খানিকটা চাপে রয়েছে। খোদ লালবাজার থেকে নির্দেশ দিতে হয়েছে যে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের নেতাদের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে ডিভিশন বা মহকুমার অফিসারদের, বা যে সমস্ত পুলিশ অফিসাররা বিভিন্ন জেলাতে বিভিন্ন ডিভিশনে রয়েছে, ডিভিশনাল অফিসারদের। ভাবুন তাহলে চাপটা কোথায়। তো মালদার এই বিষয়টাই, এত উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হতে না হতেই যখন আরো মালদাতে, তখন দেখা যাচ্ছে যে এই পূর্ব মেদিনীপুরের রামনগর এবং পটাশপুরের বিধায়ক, তারা যেন নতুন করে চাগিয়ে উঠলেন সমবায় নির্বাচনের পর সমবায় ব্যাংকের ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে। এবং দুজনের মধ্যে যে বেশ খানিকটা উত্তপ্ত সম্পর্ক রয়েছে বা দুজনের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি বিষয় রয়েছে বোঝা গেল কিভাবে, যখন সাংবাদিকরা অখিলগিরিকে জিজ্ঞেস করলেন যে আপনাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন উত্তম বারিকের অনুগামীরা, আপনি যেটা বললেন, আপনি কি বলবেন এই বিষয়ে? তখন অখিলগিরি বললেন আমি কিচ্ছু বলবো না এই বিষয়ে, যা বলার বলে দিয়েছি, আর কিচ্ছু বলবো না, এবং যথেষ্ট মেধা ঝাড়িয়েছেন। অন্যদিকে যখন উত্তম বারিক ঘটনাস্থলে ছিলেন না, অন্যদিকে যখন তাকে বলা হলো যে আপনার অনুগামীরা, আপনার লোকজন ইতিমধ্যেই রামনগরের বিধায়ককে দেখে চোর চোর স্লোগান দিয়েছে এবং তিনি এই কথাটা বলেছেন যে ঠান্ডা করে দেব, তখন উত্তম বারিক বললেন তিনি একজন বরিষ্ঠ বিধায়ক, একজন সিনিয়র বিধায়ক, তিনি সিনিয়র নেতা, তিনি, তার কাছ থেকে এটা অবশ্যই আশা করা যায় না। এখন আমি ব্যস্ত আছি পৌষ মেলা নিয়ে, আমি জানি না কি ঘটেছে, আমি অবশ্যই দেখবো বিষয়টা, অবশ্যই দেখতে হবে আমাকে। তার মানে দুজনের এক্সপ্রেশনেই বোঝা গেল দুজনেই দুজনকে ভালোভাবে নিলেন না। তো বন্ধুরা, এই পূর্ব মেদিনীপুরের গোষ্ঠীদ্বন্দ্ব মানে অখিল বনাম উত্তম, আমরা দেখলাম রামনগর বনাম পটাশপুরের বিধায়ক, দুজনেই লোকসভা নির্বাচনে কে টিকিট পাবেন একটা সময় বোঝা যাচ্ছিল না। তো সেই সময় দেখা এগিয়ে গিয়েছিলেন উত্তম বারিক, পরে আবার সমবায় নির্বাচনে এগিয়ে গেলেন অখিলগিরি। আপনাদের কি মনে হচ্ছে মালদার মতো সেই রেশ ঠান্ডা হতে না হতেই এই রেশে এবার কি পরিষ্কার সোমেন্দ্র অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এতদিনের তৃণমূলের একচেটিয়া ঘাঁটিতে মানে কাঁথি এবং তমলুক জয়লাভ করার কারণটা আসলে কি? এটা আমরা বলছি না, রাজনৈতিক বিশ্লেষকেরা, সমালোচকেরা মনে করছেন পূর্ব মেদিনীপুরের দুই প্রেস্টিজ ফাইট হয়ে ওঠা কেন্দ্র কাঁথি এবং তমলুক বিজেপির এতদিন পর তৃণমূলের হাতছাড়া হওয়া 3-4টে টার্মের পর এবং বিজেপির প্রথমবারের জন্য জয়লাভ করার কারণ অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, সোমেন্দু অধিকারী, এরা তো আছেনই, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের লোকজনই যে ভোট দেয়নি
দেবাংশু ভট্টাচার্য যে অভিযোগ করেছিলেন সেটাই বোধহয় খানিকটা সত্যি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনারা কিভাবে দেখছেন? পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি এই দুই হাই ভোল্টেজ কেন্দ্র বিজেপির জয়লাভের পেছনে কি সত্যি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? সেটাই কি ভুগিয়েছে বা আগামী দিনেও ভোগাবে? কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। বিশ্লেষণ কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি। কোন ধরনের ভিডিও আরো দেখতে চান বা আলোচনা চান অবশ্যই জানালে ভালো লাগতো। ভালো থাকবেন।